হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু কার্নেল ইনফোটেক। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, নতুন একটা ল্যাব করব, যে ল্যাবটা হচ্ছে ইভেনজি নিয়ে আমরা করব। সো ইভেনজি বলতে আমরা নেটওয়ার্ক ইমুলেশনের জন্য বেস্ট একটা সফটওয়্যার বলে থাকি। যারা এন্টারপ্রাইজ লেভেলে চাকরি করছেন বা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন, তাদের জন্য ইভেনজি হলো এমন একটা সফটওয়্যার, এমন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেখানে আপনি রিয়েল ফিল্ডের নিয়ে রিয়েল ফিল্ডের মতোই আপনি নেটওয়ার্ক ইমুলেট করতে পারবেন, নেটওয়ার্ক প্র্যাকটিস করতে পারবেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন প্র্যাকটিস করতে পারবেন। যারা লার্নার আছেন এবং যারা এখনো অ্যাসোসিয়েট লেভেলে কাজ করছেন, তারা প্রফেশনাল লেভেলের কোনো কাজ যদি আপনি প্র্যাকটিস করতে যান, সিসিএনপি যারা করছে, সিসিআই যারা করছে, ফর্টিনেট যারা করছে, সবার ক্ষেত্রে এই ইভেনজি সফটওয়্যারটা প্রয়োজন। ইভেনজি ভার্চুয়াল ইমুলেশন প্ল্যাটফর্মটা প্রয়োজন, বা জিএনএস3ও রয়েছে। সো আমরা জিএনএস3 নিয়ে ভিডিও বানাবো, বাট আমরা ইভেনজিটাকেই আপাতত আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেহেতু এটা খুবই ইজিলি আমরা কাজ করতে পারি এই সফটওয়্যারের মধ্যে। সো ইভেনজি এমন একটা সফটওয়্যার যেখানের মধ্যে আপনি প্রত্যেকটা নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে ইমুলেট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, খুব ভালোভাবে আপনি নেটওয়ার্ক আর্কিটেক্ট করতে পারবেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। সো আমাদের কার্নেল ইনফোটেক আমরা এই ইভেনজি ইনস্টলেশন ভিএমওয়্যার ওয়ার্কেস্ট্রেশনের মধ্যে কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো আর কি। সো এখানে আমাদের ইভেনজি ইনস্টল করার জন্য কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা আমরা দেখছি আর কি। ভিএমওয়্যার ওয়ার্কেস্ট্রেশন প্রো প্রয়োজন, যেহেতু আমরা ভিএমওয়্যার ওয়ার্কেস্ট্রেশনের মধ্যে ইভেনজিটা ইনস্টল করব। এরপরে ইভেনজি আইএসওটা প্রয়োজন, যে আইএসওটা আমরা ওখানে ডেপ্লয় করব। এরপরে উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক আমরা ইনস্টল করব, যেটা ইভেনজির সাথে কম্বাইন্ডলি কাজ করবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্কেস্ট্রেশন ডাউনলোড করে সেটাকে পিসিতে ইনস্টল করা। সো আমরা প্রথমে ওটা করে ফেলি। আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব, এখানে লিখবো VMware ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড, VMware ওয়ার্কস্টেশন প্রো। ঠিক আছে, এখানে দেখেন, এখানে VMware ওয়ার্কস্টেশন অন ফিউশন, এরপরে ব্রডকম সাপোর্ট পোর্টাল, এই দুইটা ওয়েবসাইট হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট VMware ওয়ার্কস্টেশন ডাউনলোড করার জন্য। তো ওখান থেকে ডাউনলোড করতে গেলে আমাদের বিভিন্ন প্রকার পলিসি মেনটেন করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়। সো এত কিছু না করে আমরা কি করব, ট্যাগ স্পট এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। VMware ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড ফ্রি 7.6.4। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভার্সন আছে, এখান থেকে আমরা ওয়ার্কস্টেশন উইন্ডোজ 17.6.4 এই ভার্সনটা আমরা ডাউনলোড করবো। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সে অটোমেটিক ডাউনলোড হবে। এখানে আমার আর কিছু করার দরকার আমার নাই, জাস্ট আমরা দেখব ডাউনলোড হচ্ছে কিনা। সেটার জন্য আমাদের এখানে ডাউনলোড অপশনে যেতে হবে। এখানে আমি আগে ডাউনলোড করেছিলাম, ক্যান্সেল করেছি, আমি আবার নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করছি। দেখেন অটোমেটিক সে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, অটোমেটিক সে ডাউনলোড হচ্ছে, যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না। ডাউনলোড করার পরে আমরা এটাকে ইনস্টল করব। সো আমরা যারা ইভেনজি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, সো আমরা জানি যে ইভেনজি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আমার VMware ওয়ার্কস্টেশন সম্পর্কেও আমার আইডিয়া আছে। সো আমরা জানি এটা ইনস্টল কিভাবে করতে হয়, নতুন করে আমি আর দেখালাম না। আর নতুন করে যদি আপনাদের দেখতেই হয়, সো আমাদের VMware যে প্লে লিস্ট আছে ওটা আপনারা ফলো করতে পারেন। সো এখানে আমি VMware ওয়ার্কস্টেশনটা আমি ডাউনলোড করেছি। একটা কথা মাথায় রাখবেন, VMware ওয়ার্কস্টেশন প্রো ইনস্টল করার পরে এটাতে চালানোর জন্য একটা লাইসেন্সের প্রয়োজন ছিল, একটা কির প্রয়োজন ছিল, যেটা আগে ছিল। এখন ব্রডকম কি করেছে, তাদের এই পলিসিটা তুলে ফেলেছে। এখন VMware ওয়ার্কস্টেশন প্রো আপনারা লাইসেন্স ছাড়াও কাজ করতে পারবেন। সো এখানে কোনো লাইসেন্সের প্রয়োজন এখন নাই। সো আপনারা ট্যাগ এক্সপোর্ট থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে ইভেনজি আইএসওটা ডাউনলোড করা, যেটা আমরা ডেপ্লয় করব। তো আমরা ব্রাউজারে আবার যাব, এখানে লিখব কি ইভেনজি ডাউনলোড, ইভেনজি ডাউনলোড যাওয়ার পরে এখানে একদম প্রথমে তাদের অফিসিয়াল সাইট চলে আসবে। আমরা অফিসিয়াল সাইটে যাওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড লিঙ্কস এন্ড ইনফো ফর ইভেনজি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইভেনজি প্রফেশনাল লার্নিং সেন্টার, একটা হচ্ছে ইভেনজি ফ্রি ইভেনজি কমিউনিটি এডিশন। তো আমাদের প্রফেশনাল লার্নিং সেন্টার এটার প্রয়োজন, এটা লাইসেন্সের প্রয়োজন হয় পার ইয়ার আপনার 17,000 টাকা করে। এটা হচ্ছে আপনার যারা এন্টারপ্রাইজে বা এন্টারপ্রাইজ লেভেলে বা যারা বড় বড় আর্কিটেক্টগুলো করে, আমাদের মতো লার্নার বা আমার আপনার মতো ছোটখাটো এই লার্নারদের তো এত বড় লাইসেন্স নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। এটা এন্টারপ্রাইজ গ্রেডের একটা ভার্সন আর কি। সো আমাদের প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে ফ্রি ইভেনজি কমিউনিটি এডিশন। এটার মধ্যে এটা আর এটার মধ্যে ডিফারেন্স হলো,
এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট করা যায়, সবাইকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট অনুযায়ী সবাইকে ডিফারেন্স করে দেওয়া যায়। যেমন আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজার ক্রিয়েট করি, যে ইউজার ক্রিয়েট করি ওই ইউজারের মধ্যে ইউজারের কাজগুলো করে থাকে, অন্য ইউজার দেখতে পায় না। ঠিক একই প্রকারে হচ্ছে এই প্রফেশনাল ভার্সনের মধ্যে সেম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রফেশনাল ভার্সনে আপনি আনলিমিটেড ডিভাইস নিয়ে কাজ করতে পারবেন, বাট কমিউনিটি এডিশনে আপনার হচ্ছে হাইয়েস্ট 64টা ডিভাইস নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো 64টা ডিভাইস একজন লার্নারের জন্য বা একজন অ্যাসোসিয়েট লেভেল বা একজন প্রফেশনালের জন্য 64 ডিভাইস কিন্তু অনেক হাই। 64টা ডিভাইস দিয়ে আমি 4-5টা ডাটা সেন্টার কিন্তু করতেই পারবো ইজিলি মিডিয়াম লেভেলের মধ্যে। সো আমার এত বেশি প্রয়োজন নাই। সো যেহেতু আমরা ইভিএনজি কমিউনিটি ভার্সন যেহেতু ফ্রি, আমরা এখানে এই ভার্সনটাই ডাউনলোড করব। ইভিএনজি কমিউনিটি ফুল আইএসও হচ্ছে আপনার 3.2 জিবি। ঠিক আছে? এখানে দেখি আমাদের দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইভিএনজি কমিউনিটি এডিশন ফুল আইএসও মেগা মিরর, একটা হচ্ছে ইভিএনজি কমিউনিটি এডিশন ফুল আইএসও ডাইরেক্ট লিঙ্ক। আমরা এইখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবো। এই লিঙ্কটা ক্লিক করলেই এখানে আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, যার কারণে এখানে আমাকে দেখাচ্ছে ডুপ্লিকেট ডাউনলোড লিঙ্ক। দ্যাট মিনস আপনারা যখন এখানে ক্লিক করবেন, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের বাই ডিফল্ট এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, আপনাদের আর কোথাও কোনো ক্লিক করতে হবে না। সো আমি যেহেতু ডাউনলোড করেছি আমার আর প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিলাম। আর আরেকটা কথা, যারা ইভেনজি ইনস্টল করবেন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো এর মধ্যে, তারা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো এই ইভেনজির ওয়েবসাইটে ঢুকেই দেখেন এখানে ডাউনলোড ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্লেয়ার নামক একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমাদের প্লেয়ারের প্রয়োজন নেই, প্লেয়ারের সিস্টেম আলাদা, আমরা ওয়ার্কস্টেশন প্রোতেই কাজ করব যেহেতু। সো আমরা ওয়ার্কস্টেশন প্রোটা ডাউনলোড করব। সো আমি ভিএমওয়্যার আইএসওটা ইভিএনজি আইএসওটা আমি ডাউনলোড করে রেখেছি, যার কারণে আমার আর প্রয়োজন নেই। সো আমরা এটা মিনিমাইজ করে আমরা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের মধ্যে চলে যাব, যেটা আমরা ইনস্টল করেছি। এখন ইভিএনজি এখানে ডেপ্লয় করার জন্য আমাদের প্রথমে যেতে হবে কোথায়? ক্রিয়েট ভার্চুয়াল মেশিন, এখানে যেতে হবে মাস্ট। কিন্তু এটা করার আগে আমাদের এটা মিনিমাইজ করতে হবে। সো আমরা মিনিমাইজ করে আমরা আমাদের দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে গিয়ে আমরা এখানে দেখেন আমার দুটো ড্রাইভ আছে, একটা হচ্ছে 175 জিবি, একটা হচ্ছে 43 জিবি। আমরা মাস্ট 100% কোন ড্রাইভ আমাদের 100 জিবি পর্যন্ত খালি আছে সেটা আমরা দেখে ওখানে একটা ভিএম একটা ফোল্ডার ক্রিয়েট করব। কারণ আমার একটা ক্রিয়েট করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। কেন 100 জিবি দেখে আমি এটা মিনিমাম 100 জিবি খালি আছে এটা দেখে কেন ফোল্ডারে আমরা ক্রিয়েট করবো সেটা আমরা কাজ করতে করতে বলছি আর কি। সো এখানে আমি আগে একটা ভিএম নামক ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেটার মধ্যে হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের মধ্যে বা যে ভিএমওয়্যার সফটওয়্যারের মধ্যে আমি বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন ইনস্টল করব যেহেতু। সো আমি একটা ভিএম নামক ফোল্ডার ইনস্টল করব, ওইখানের মধ্যে আমি যে যে মেশিনগুলো ভার্চুয়ালি ডেপ্লয় করব প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা ফোল্ডার আমি ক্রিয়েট করব। যেহেতু আমি এখন ইভএনজি ডেপ্লয় করব, সেক্ষেত্রে আমি আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইভএনজি। ইভএনজি এই ফোল্ডারটার মধ্যেই হচ্ছে আমি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে ইভএনজির যে আইএসওটা ডাউনলোড করেছে যেটা আমি ডেপ্লয় করব, প্রত্যেকটা ফাইল এই ইভএনজি ফোল্ডারের মধ্যে স্পেসিফিকভাবে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি ইভএনজির মধ্যে কোনো স্পেসিফিক কিছু ট্রাবল শুটের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ফোল্ডারের মধ্যে থাকা তার প্রত্যেকটা ফাইলগুলোকে স্পেসিফিকভাবে ধরে ট্রাবল শুট করতেই পারবো। সো আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আমার 100 জিবি যে ড্রাইভ খালি আছে সেই ড্রাইভের মধ্যে আমি আমার এখানে 185 জিবির মধ্যে খালি আছে। যাদের 100 জিবি বা 50 জিবি খালি থাকলেও চলে, সমস্যা নেই, বাট 100 জিবি মিনিমাম ট্রাই করবেন। সো আমি এখানে একটা ভিএম ফোল্ডার ক্রিয়েট করলাম, ওখানের মধ্যে একটা ইভএনজি নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে? সো এখন আমি ভিএমওয়্যারে চলে যাব, এখান থেকে গিয়ে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে যাব, এখানে টাইপিক্যাল রেকমেন্ডেড একটা অপশন আছে, নেক্সটে যাব। এরপরে আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, এখানে যাব। নেক্সট এখানে দেখেন লিনাক্স বাই ডিফল্ট সেট করা আছে। আপনি অবশ্যই লিনাক্স এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে উবুন্টু 64 বিট সিলেক্ট করবেন। কেন? আমাদের ইভএনজি এই অপারেটিং সিস্টেম, এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটা লিনাক্স বেসড। এটা ডেপ্লয় বা এটা যখন অপারেটিং সিস্টেমটা যখন তৈরি করছিল এটা লিনাক্সের কার্নেল দিয়েই তৈরি করা হয়েছে। তো যার কারণে এখানে যেহেতু লিনাক্স বা ইভএনজি বা জিএনএস3 এই সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করার জন্য আলাদা কোনো এখানে কোনো অপারেটিং সিস্টেমের নাম লেখা নেই, ওদের নাম স্পেসিফিকভাবে লেখা নেই। তো যেহেতু ওদের কার্নেল দিয়ে তৈরি করা, লিনাক্সের কার্নেল দিয়ে তৈরি করা, তো আমরা বাই ডিফল্ট উবুন্টু 64 বিটকে সিলেক্ট করব। করার পরে নেক্সটে চলে যাব। নেক্সট যাওয়ার পরে এখানে আমি ভার্চুয়াল মেশিন নাম সিলেক্ট করব ইভএনজি। যেহেতু আমি ইভএনজি ক্রিয়েট করবো, ইভএনজি ডেভেলপ করবো, ইভএনজি নামটাই দিব। সো এখানে ব্রাউজে গিয়ে আমি ওই প্যাথটা দেখিয়ে দেবো যে প্যাথটা আমি এর ফাইলগুলো রাখার জন্য কি করেছি, ক্রিয়েট করেছি। দিস পিসি আমরা ড্রাইভে আমার ড্রাইভ ডিতে
আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি ভিএমে গিয়ে হলো আমার ইভেনজি। ওকে, এখানে গিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর ওই প্যাথটা দেখিয়ে দিলাম যে প্যাথটাতে আমি প্রত্যেকটা ফাইল রাখবো ইভেনজির। নেক্সটে যাব, এখানে দেখেন ম্যাক্সিমাম ডিস্ক সাইজ। ম্যাক্সিমাম ডিস্ক সাইজ বলতে আমি কেন 100 জিবির মতো খালি থাকা এই প্রকারের একটা স্পেস আমি নিয়েছি, বা ওই ড্রাইভে যেহেতু আমি ফোল্ডারটা ক্রিয়েট করেছি, হচ্ছে আমি ইভেনজি এমন একটা সফটওয়্যার, ইভেনজি এমন একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল এমুলেটেড ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেটার মধ্যে আপনি প্রত্যেকটা নেটওয়ার্কিং ডিভাইস, প্রত্যেকটা নেটওয়ার্কিং আর্কিটেকচার, প্রত্যেকটা নেটওয়ার্কিং ডিজাইন, লাইক আমি একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্চুয়ালি চালাবো, আমার একটা সুইচ আছে, আমার একটা সুইচের সাথে 5টা কম্পিউটার কানেক্টেড আছে, এখন আমি চাই রিয়েল এনভায়রনমেন্টের মতো ওই প্রত্যেকটা জিনিসকে আমি কনফিগার করব। তো আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেহেতু আপলোড করব, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম কত জিবি, 4 জিবি, 5 জিবি, 6 জিবি। তো এই ফাইলটা যখন আমি ইভেনজির মধ্যে আপলোড করব, সো ইভেনজির মধ্যে আপলোড করার জন্য, ওই ফাইলটা স্টোর হওয়ার জন্য, যেহেতু ওই ফাইলটা নিজেই 5 জিবি, ওই স্টোর হওয়ার জন্য অবশ্যই আমার ইভেনজিকে স্টোরেজ দিতেই হবে। ওই স্টোরেজটার কারণেই হলো আমি আপনাদেরকে বলেছি যে মিনিমাম 100 জিবির মতো একটা আপনারা স্পেস নিয়ে ওখানে ফোল্ডারটা ক্রিয়েট করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা লিনাক্স এগুলো নিয়ে কাজ করার কোনো দরকার নেই, আপনি জাস্ট সিসকো বা জুনিপার বা মাইক্রোটেক এদের অপারেটিং সিস্টেমগুলো নিয়ে কাজ করবেন, রাউটিং সুইচিংই করবেন, সেক্ষেত্রে আপনি 50 জিবি স্পেস হলেও চলবে, 50 জিবি স্পেস হলেও চলবে। তো যেহেতু আমি উইন্ডোজ সার্ভার আপলোড করব, যেহেতু আমি রিয়েল ফিল্ডের মতোই কাজ করব, সার্ভার আপলোড করব, আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম আপলোড করব, সো আমি যতগুলো অপারেটিং সিস্টেম আপলোড করব, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আমার আলাদা আলাদা স্পেসের প্রয়োজন হবে। লাইক আমি লিনাক্স আপলোড করলাম 7 জিবি, আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপলোড করলাম 4 জিবি, উইন্ডোজের সার্ভার আপলোড করলাম সেটা 6 জিবি হতে পারে। সো আমার 4, 6, 10, ওদিকে লিনাক্স 7, তাহলে 17 জিবির মতো আমার স্পেসের প্রয়োজন হবে। তো আমি আপলোড করছি কোথায়, সেটা ইভেনজির মধ্যেই আপলোড করছি। তো আমার ইভেনজিকে অবশ্যই একটা স্পেস দিতে হবে, ওই স্পেসটা এই কারণেই দিচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো, যারা শুধু সুইচ এবং রাউটার নিয়ে কাজ করবেন, যেহেতু ওদের অপারেটিং সিস্টেমগুলো খুবই লাইট, 3 MB, 4 MB, 70 MB, 75 MB, 10 MB, 15 MB এরকম, তো তাদের 100 জিবির মতো স্পেসের প্রয়োজন হয় না, তার 50 জিবি দিয়েও কাজ করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যারা তৃতীয় কথা হচ্ছে, যারা আপনার ভবিষ্যতে সার্ভার বা লিনাক্স অপারেটিং সিস্টেম বা এই টাইপের আরো ভারী অপারেটিং সিস্টেম নিয়ে আপনারা কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের 100 জিবির মতো, মিনিমাম 100 জিবির মতো লাগবে। অনেকেই যারা বড় বড় প্রজেক্টগুলো করে, যারা পিএইচডি রিসার্চ করে, তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে হয়, তারা ফাইলগুলো আপলোড করার ক্ষেত্রে তাদের আরো স্পেস বেশি প্রয়োজন হতো। কেউ কেউ 400 জিবি, 500 জিবি, 600 জিবি এরকম স্পেসের প্রয়োজন পরে ওরা ওইগুলো সিলেক্ট করে দেয়। তো তাদের ওই ড্রাইভটাও কিন্তু ওই প্রকারের স্পেস নেওয়া, স্পেস থাকা দরকার। বাট এটা যে আমি যে এখানে 100 জিবি সিলেক্ট করছি, তার মানে এই নয় যে সেটা আমার ফিজিক্যাল ওই ড্রাইভ থেকে 100 জিবি কেটে নিচ্ছে, তা নয়। এটা ভার্চুয়ালি থাকে, বাট আপনি ফিজিক্যাল ড্রাইভটাকে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমি 100 জিবি সিলেক্ট করলাম, যেহেতু আমি উইন্ডোজ লিনাক্সের অপারেটিং সিস্টেম আপলোড করবো আর অন্যান্য অপারেটিং সিস্টেম আপলোড করবো। তো আমি 100 জিবি সিলেক্ট করলাম, এরপরে আমি স্টোরেজ ভার্চুয়াল ডিস্ক এজ এ সিঙ্গেল ফাইলকে সিলেক্ট করে নেক্সটে যাবো, নেক্সটে গিয়ে ফিনিশ দিয়ে দেবো। এখানে আমার কোনো কাজ নেই, এখন আমার কাজ হচ্ছে এইখানে এডিট ভার্চুয়াল মেশিন, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে মেমোরি, র্যামটা আমার এই কারণে এখানে সিলেক্ট করতে, বাই ডিফল্ট 4 জিবি সে নিয়ে নিল, মানে আমার এই ইভেন যে সফটওয়্যারটা বাই ডিফল্ট 4 জিবি নিয়ে নিল। কেন আমার এই র্যামটা সিলেক্ট করতে হবে, এই র্যামটা এই কারণে সিলেক্ট করতে হবে, বা এই র্যামটা তাকে এই কারণে দিতে হবে, লাইক আমি যখন একটা নতুন মেশিন বা বাজার থেকে, দোকান থেকে একটা পিসি বিল্ড করে আনছি, সেখানে আমি বলি যে ভাই আমাকে 8 জিবি র্যাম দেন, 16 জিবি র্যাম দেন, যাতে আমি স্মুথলি কাজ করতে পারি। ঠিক একই প্রকারে যখন ইভেনজির এই প্ল্যাটফর্মে আপনি যখন কোনো একটা অপারেটিং সিস্টেম আপলোড করে কাজ করবেন, ভার্চুয়ালি কাজ করবেন, তখন ওই অপারেটিং সিস্টেমটাকেও মাস্ট আপনার র্যাম দিতেই হবে, নাহলে সে চলবে না, তাই না, সে চলবে না। তো সেক্ষেত্রে যেহেতু আমার ফিজিক্যাল মেশিনে ফিজিক্যাল র্যাম দিয়ে আমি কাজ করছি, ঠিক একই প্রকারে ভার্চুয়াল মেশিনে আপনাকে ভার্চুয়াল র্যাম দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সো এখানে 4 জিবি র্যাম, সরি আমার একটু ঠান্ডা, যেহেতু এখন ঠান্ডা পড়ছে বাইরে, শীত একটু সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক, এখন আমার এখানে 4 জিবি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আমি এইটাকে বাড়িয়ে 8 জিবি নিয়ে নিব। কারণ আমার এই কারণে আমি 8 জিবি নিব, আমি যেহেতু উইন্ডোজ আপলোড করব, লিনাক্স আপলোড করব, এরপরে হচ্ছে আমি আরো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আপলোড করব, ভিএমওয়্যার, ভ্যালো ক্লাউড, এসডিএন, এখানে আমি প্র্যাকটিস করব, যার কারণে হচ্ছে আমার এখানে র্যাম বেশি প্রয়োজন হয়। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা র্যাম দিতে হবে। সো যার যত বেশি র্যাম, যে যত বড় বড় কাজ করবেন, তার তত বেশি র্যামের প্রয়োজন হবে। আর যারা অনলি রাউটিং সুইচিং করবেন, জাস্ট রিয়েল ফিল্ডের ফিল পাওয়ার জন্য, তো আসলে কিভাবে করতে হয়, যেমন ধরি আমার যারা প্যাকেট ট্রেসারে কাজ করে, জাস্ট প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ইনস্টল করলেই আমার কোনো এক্সট্রা র্যামের প্রয়োজন হয় না, কারণ বাই ডিফল্ট ওটা ওখানে ওভাবেই সিসকো সেট আপ করে দিয়েছে। বাট আমি তো রিয়েল ফিল্ডের ফিলই পেতে চাচ্ছি,
তাই না? আমি জুনিপার নিয়ে কাজ করব, মাইক্রোটিক নিয়ে কাজ করব। তো প্রত্যেকটা ফিজিক্যাল ডিভাইসকে যেহেতু আমি ভার্চুয়ালি এখানে ডেপ্লয় করব, তাহলে সেক্ষেত্রে ওই ডিভাইসগুলোকেও আমার র্যাম দিতে হবে। সো যারা অনলি রাউটিং সুইচিং নিয়ে কাজ করবেন তাদের 4 GB র্যাম হলেও চলে। লাইক আপনার পিসিতে র্যাম আছে কত জিবি? 8 GB। সো আপনি 4 GB দিয়ে, মিনিমাম 4 GB দিয়ে আপনার কাজ করতে হবে। আপনার ফিজিক্যাল র্যাম আছে 8 GB, আপনাকে এখানে 4 GB দিতেই হবে। আপনার 2 GB র্যাম দিয়ে কাজ করতে পারবেন না। আর যারা যত বেশি অপারেটিং সিস্টেম আপলোড করবেন, যত বড় বড় আর্কিটেক্ট করবেন, ডিজাইন করবেন, যত বড় বড় প্র্যাকটিস আপনারা করবেন, তাহলে তত বেশি আপনারা র্যাম দিবেন। যত বেশি সিস্টেম আপলোড করবেন তত বেশি র্যাম আপনারা দিবেন। যদি আমি দেখেন আমার সিস্টেমে যদি আমি দেখাই, তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে আমি 32 GB মতো র্যাম ব্যবহার করছি, 32 GB। ঠিক আছে, যেহেতু আমি বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করি, আমার আমার অফিসে বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করি আমি। তো যাই হোক, এখানে 32 GB র্যাম আমি দিয়েছি, কারণ আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সার্ভার, এরপর আপনার সিসকো এসডি ওয়ান, ক্যাটালিস্ট এসডি ওয়ান, বড় বড় অপারেটিং সিস্টেমগুলো আপলোড করি। তো প্রত্যেকটা সিস্টেমকে আমার র্যাম, ভার্চুয়ালি র্যাম দিতে হয়। যেহেতু আমি ফিজিক্যাল পিসির মধ্যে ফিজিক্যাল র্যাম দিচ্ছি, সো ভার্চুয়াল মেশিনের মধ্যে আমার ভার্চুয়াল র্যাম দিতেই হবে। সো আমি আপাতত 8 GB র্যাম দিচ্ছি। আর আপনারা যদি এগুলো নিয়ে অপারেটিং সিস্টেম উইন্ডোজ লিনাক্স নিয়ে কাজ করতে না চান, অনেক রাউটিং সুইচিং নিয়ে কাজ করেন, তাহলে মিনিমাম আপনার 4 GB দিয়েও কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি উইন্ডোজ লিনাক্স আপলোড করব, সেই জন্য আমি 8 GB দিচ্ছি। চাইলে আমি পরে বাড়াতে পারি, এটাকে 16 GB করতে পারি। তো আমি 16 GB দিলাম না, আমি আপাতত 8 GB দিলাম। দেওয়ার পরে প্রসেসর দেখেন, প্রসেসর, এখানে প্রসেসরটা কেন সিলেক্ট করতে হবে? প্রসেসরটা এই কারণে আমার সিলেক্ট করতে হবে যে আমি যে একটা ফিজিক্যাল পিসি, আমি ফিজিক্যাল মেশিন আমি দোকান থেকে বিল্ড করে আনলাম, ওখানে একটা প্রসেসর অবশ্যই আছে। ওই একটা প্রসেসর আমার কি করে? ওই একটা প্রসেসর আমার প্রত্যেকটা সিস্টেমকে রান করতে হেল্প করে। ঠিক একই প্রকারে আমি যখন এখানে কোনো ভার্চুয়াল মেশিনকে আপলোড করছি, ওই ভার্চুয়াল মেশিনকে মাস্ট ভার্চুয়াল উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ভার্চুয়াল সিসকো রাউটার এবং সুইচের অপারেটিং সিস্টেম আপলোড করছি, তাকে ভার্চুয়াল প্রসেসর দিতেই হবে। প্রসেসর ছাড়া তো কোনো মেশিন চলে না, তাই না? সো সেই ক্ষেত্রে আমার তাকে ভার্চুয়াল প্রসেসর দিতেই হবে। সো আমি প্রসেসরটা আসলে এখানে কিভাবে সিলেক্ট করব? আমি যদি আবার আমার সিস্টেম ইনফরমেশন চাই, দেখেন আমার প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোর i9 14 জেন। এটা হচ্ছে আমার ফিজিক্যাল একটাই প্রসেসর, বাট ওই প্রসেসরের মধ্যে 24 কোর কিন্তু 32টা লজিক্যাল প্রসেসর আছে। এটা এই কারণে যে ইন্টেলের মধ্যে আপনার প্রসেসর যখন কিনবেন, তখন ওটা ডেটা শিট বা চিট শিট চেক করলে আপনার দেখতে পাবেন যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবেলড, হাইপার থ্রেডিং এনাবেলড। কারণ আমরা যখন কোনো সিস্টেমে ভার্চুয়াল কোনো সিস্টেম ডেপ্লয় করি, তাহলে সেই ক্ষেত্রে ওখানে কোনো সিস্টেম বা ওখানে কোনো অপারেটিং সিস্টেম আমরা মাস্ট কাজ করব। তো সেই অপারেটিং সিস্টেমকে আমাদের র্যাম দিতেই হবে। সো এই জিনিসটা হচ্ছে এখানে, সে একটা ফিজিক্যাল পিসির মধ্যে একটা একটা ফিজিক্যাল প্রসেসরের মধ্যে তার 32টা লজিক্যাল প্রসেসর সে রেখেছে এই ভার্সনের মধ্যে। আর যাদের ব্যাক এন্ডের কোনো প্রসেসর আছে বা পুরোনো প্রসেসর, তারা এখানে দেখে নেবেন যে তাদের এই ফিজিক্যাল প্রসেসরের মধ্যে কয়টা লজিক্যাল প্রসেসর আছে বা কয়টা ভার্চুয়াল প্রসেসর রয়েছে। সো আমারটা যেহেতু আপডেট একটা প্রসেসর, আমি যেহেতু আমার ভারী কাজ করতে হবে, সো আমি এখানে 32 লজিক্যাল প্রসেসর পাচ্ছি। আর যাদের মিনিমাম 4 লজিক্যাল প্রসেসর পর্যন্ত থাকে আর কি, যাদের 4 লজিক্যাল প্রসেসর, দ্যাট মিনস আপনার ওই ফিজিক্যাল প্রসেসরের মধ্যে 4টা ভার্চুয়াল প্রসেসর আছে। তো এটা এই কারণেই থাকে যে আমি ভার্চুয়াল করতে গেলে আমার ভার্চুয়াল মেশিনে প্রসেসর দিতেই হবে। সো ওই যে ভার্চুয়াল প্রসেসর আমার মেইন ফিজিক্যাল প্রসেসরের মধ্যে এনাবেল করা আছে, ওইখান থেকে আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিব। দ্যাট মিনস আমি এখন এখানে সিসকো রাউটারের সুইচ আপলোড করব, সিসকো রাউটার সুইচের অপারেটিং সিস্টেম আপলোড করব তাদেরকে চালানোর জন্য, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম আপলোড করব তাদেরকে চালানোর জন্য। তাদেরকে অবশ্যই আমার একটা প্রসেসর দিতে হবে, নাহলে চলবে না। তার প্রসেসরটা কীভাবে দিতে হবে? ভার্চুয়ালি দিতে হবে। সো আমার ভার্চুয়াল প্রসেসর আছে কয়টা? মেইন প্রসেসরের মধ্যে 32টা। সো আমি এখান থেকে জাস্ট 4টা সিলেক্ট করলাম। যাদের খুব কম, তারা একটা সিলেক্ট করলেও চলে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ওই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, সার্ভার, এগুলো রান করা প্রবলেম হবে। তো আমি এখানে যেহেতু আমার মোটামুটি অ্যাভেলেবেল আছে, আমি 4টা সিলেক্ট করলাম। যাদের মিডিয়াম ভাবে অ্যাভেলেবেল আছে, তারা 2টা সিলেক্ট করলেও চলে। এরপরে হচ্ছে আমি 4টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন নাম্বার অফ প্রসেসর, কোর পার প্রসেসর। সো এখানে আমি প্রত্যেকটা প্রসেসরে একটা করে কোর সিলেক্ট করলাম। কোরটা কি? কোরটা হচ্ছে এইটা। এখানে দেখেন আমার ফিজিক্যাল প্রসেসরে 24টা কোর আছে। ঠিক একই প্রকারে 32টা আমার লজিক্যাল প্রসেসর আছে বা ভার্চুয়াল প্রসেসর আছে। এই ভার্চুয়াল প্রসেসরের মধ্যেও ঠিক 24টা করে কোর আমার আছে। ঠিক একই প্রকারে হচ্ছে যে আমার এই লজিক্যাল প্রসেসরের মধ্যে আমি 4টা লজিক্যাল প্রসেসর নিলাম, আর প্রত্যেকটা প্রসেসর একটা করে কোর নিলাম। কোর নেওয়ার পরে এটা আপাতত একটু শেষ। নিচে দেখেন ভার্চুয়ালাইজেশন ইঞ্জিন, এখানে দেখেন 3টা অপশন আছে। একটা ভার্চুয়ালাইজ ইন্টেল ভিটি এক্স ইপিটি ওর এমডি বি আর ভিআই, আর হচ্ছে ভার্চুয়ালাইজ সিপিইউ পারফরমেন্স কাউন্টার, ভার্চুয়ালাইজ আইও এমএমইউ। আমার এত কিছু দেখতে হবে না, আমি জাস্ট এটাকে টিক মার্ক করব, উপরেরটাকে টিক মার্ক করব, ভার্চুয়াল ইন্টেল ভিটি ইএক্স
এক্স ইপিটি আমি এটাকে টিক মার্ক করব। এই কারণে টিক মার্ক করব যে আমি নেস্টেড ভার্চুয়াল করছি, কারণ ইভেনজি এমন একটা সফটওয়্যার, এটা নিজে একটা ভার্চুয়াল সফটওয়্যার। আমি প্রথমে আমার মেইন পিসিতে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন ইনস্টল করেছি, কারণ আমি ওখানে আরো বিভিন্ন ভার্চুয়াল সিস্টেম চালাবো, আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাবো, লাইক লিনাক্স চালাবো, উইন্ডোজ সার্ভার চালাবো। সো আমি একটা ফিজিক্যাল মেশিনের মধ্যে যেহেতু আরেকটা অপারেটিং সিস্টেম ডেপ্লয় করছি, তাহলে সেটা মাস্ট বি ভার্চুয়ালি বলা যায়, তাই না? সো এই একই প্রকারে ইভেনজিটাও হলো ভার্চুয়াল একটা সফটওয়্যার, ঠিক আছে? এই ভার্চুয়াল সফটওয়্যারের মধ্যে আমি আবার কি করছি, আমি আবার উইন্ডোজ এবং লিনাক্সের অপারেটিং সিস্টেমগুলোকে আপলোড করছি। দ্যাট মিনস আমি ভার্চুয়ালের মধ্যে ভার্চুয়াল চালাচ্ছি। তো এটাকে নেস্টেড ভার্চুয়ালাইজেশন বলে। এই নেস্টেড ভার্চুয়ালাইজেশন চালানোর জন্য ইন্টেলের ভিটি এক্স ইপিটি এবং এএমডি রাইজেনের যে প্রসেসর আছে সেই প্রসেসরের ভি আর ভিআই এনেবল থাকতে হবে, মাস্ট। এটা আপনারা অবশ্যই আপনাদের এটা কাজ করার আগে আপনারা আপনাদের বায়োস বা ইউএফআইটা চেক করে নেবেন। সো আমার এখানে আমি চেক করেছি, আমি এনেবল করে দিয়েছি, এবং এই নেস্টেড ভার্চুয়ালাইজেশন চালানোর জন্য আমার এই জিনিসটাকে অবশ্যই টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পর আমি যে হার্ড ডিস্ক কেন সিলেক্ট করলাম সেটা বলে দিয়েছি। এইবার আমি সিডি ডিভিডি সাটা এই অপশনে যাব। এখানে গিয়ে ইউজ আইএসও এমএস ফাইল, ওই যে আমি ইভিএনজি যেটা ডেপ্লয় করব ওই আইএসওটা আমি এখানে দেখিয়ে দেবো। সো আমার এখানে ডাউনলোড করা আছে, যার যেখানে ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওপেন দেবেন, চলে আসবে। এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেট। সো আমরা জানি, আমরা যারা ভিএমওয়ার ওয়ার্কস্টেশন নিয়ে কাজ করি এবং যারা নেটওয়ার্কের বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছি, সো আমরা যারা ভিএম নিয়ে কাজ করছি, আমরা অবশ্যই জানি যে এই নেট এবং হোস্ট অনলি কাস্টম এই অ্যাডাপ্টারগুলো কি। তারপর আমি সিম্পলি বলে দিই, এই নেট হচ্ছে এমন একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে যে আমি সিলেক্ট করলে আমার এই ভার্চুয়াল মেশিনের মধ্যে যে ভার্চুয়াল অপারেটিং সিস্টেমগুলো থাকবে, লাইক উইন্ডোজ আমি আপলোড করলাম, ওই উইন্ডোজকে আমি ইন্টারনেট প্রোভাইড করাতে চাচ্ছি, তাহলে সেই ডাইরেক্ট ইন্টারনেট নেবে থেকে আমার এই ফিজিক্যাল মেশিনের ইন্টারনেট থেকে নেবে। দেখেন আমি মাউসের কার্সর নাড়াচাড়া করছি, এখান থেকে সে নিবে। এরপরে এটা বাই ডিফল্ট নেট থাকবে। দ্যাট মিনস আমি ইভেঞ্জের মধ্যে একটা উইন্ডোজ আপলোড করলাম, ওই উইন্ডোজকে আমি এখন ইন্টারনেট প্রোভাইড করাতে চাচ্ছি, তাহলে এই নেট অ্যাডাপ্টারের মাধ্যমে সে ইন্টারনেটটা ব্যবহার করবে। এরপর আমি আবার একটা অ্যাড দিব, অ্যাড দেওয়ার পর আমি নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাব, এখানে আমি ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা হোস্ট অনলি, আমি হোস্ট অনলি সিলেক্ট করব। এটা এই কারণে সিলেক্ট করব, আমি যদি আমার ওই অপারেটিং সিস্টেম বা ওই উইন্ডোজটাকে যদি আমার ইন্টারনেট প্রোভাইড করাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি তো এখান থেকে বা নেট এখান থেকে আমি ইন্টারনেট প্রোভাইড করাতে পারবো এই নেট অ্যাডাপ্টারের মাধ্যমে। কিন্তু এই হোস্ট অনলি এই কারণে দেবো, যদি আমি আমার ভার্চুয়াল কোনো প্ল্যাটফর্ম, লাইক সেটা ইভিএনজি হোক বা অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম হোক বা লাইক জিএনএস3 হোক, ওখানে লাইক আমি দুটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি, লাইক একটা উইন্ডোজ ইনস্টল করেছি, একটা লিনাক্স ইনস্টল করেছি। সো ওই উইন্ডোজ, ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে যে উইন্ডোজ এবং লিনাক্স আমি ডেপ্লয় করেছি, তাদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেট করে দেওয়ার জন্য, ইন্টারনালি কমিউনিকেট করে দেওয়ার জন্য আমি এই হোস্ট অনলি অ্যাডাপ্টারটা ইউজ করব। সো ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের মধ্যে আমরা ইভেনজি ডেপ্লয় করার সময় আমাদের এই দুইটা অ্যাডাপ্টার মাস্ট বি নিতে হবে। এটা এই কারণে নিতে হবে, যখন আমরা কাজ করব আমাদের পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখবেন যে এই দুটো আমরা কেন নিয়েছি, কারণ আমরা ইন্টারনেটও প্রোভাইড করাবো, আবার আমরা তাদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনও করাবো। সো আমাদের নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। সো আপাতত আমরা দুইটা এগুলো মাস্ট লাগবে, একটা নেট লাগবে, একটা হোস্ট অনলি লাগবে। তো আর বাদ বাকি যা আছে সবকিছু একই রেখে আমরা ওকে করে দেবো। ওকে করার পর এখানে দেখেন আমার সবকিছু মেমোরি আমি 8 জিবি নিলাম, র্যাম, প্রসেসর নিলাম 4টা, হার্ড ডিস্ক নিলাম 100 জিবি, আর সিডি ডিভিডি সাটা বা আমি আইএসওটা সিলেক্ট করে দিলাম। নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা নেট নিলাম ইন্টারনেট প্রোভাইড করানোর জন্য, আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিলাম হোস্ট অনলি। তাদের নিজেদের মধ্যে যদি 4টা 5টা মেশিন থাকে, 4টা 5টা কি বলে এগুলোকে, অপারেটিং সিস্টেম থাকে, তাদের মধ্যে ইন্টারনালি কমিউনিকেট করে দেওয়ার জন্য হোস্ট অনলি। শেষ, এতটুকু শেষ। এরপর আমি করবো কি, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসবে, এখানে আমার মাউসের ক্লিক করতে হবে, লেফট ক্লিক করতে হবে, করে দেখেন ইনস্টল ইভেনজি কমিউনিটি যেটা উপর অপশন আছে সেটাতে আমি ক্লিক করবো। ক্লিক করে আমি এন্টার দেবো। নিচের বেয়ার মেটাল অপশন আমার ক্লিক করতে হবে না, সেটাতে করার কোনো দরকার নেই। এন্টার দেওয়ার পরে দেখেন সে নিজে নিজে কাজ করবে, আমার কিছু ক্লিক করতে হবে না। এখানে যখন করতে হবে তখন আমি বলে দেবো আর কি। দেখেন আমি যখন মাউস দিয়ে ক্লিক করেছি, মাউসটা আমার আর নাড়াচাড়া করছে, এখানে কিছুই আসছে না, সে হারিয়ে গেল। সে কানেক্ট হচ্ছে এখন, ওয়েটিং ফর ক্লাউড ইনিশিয়ালাইজেশন। দ্যাট মিনস হচ্ছে আমি যে ইভেনজিটা ডেপ্লয় করছি, এই ইভেনজি তার ফাইলগুলো তার মেইন সার্ভার থেকে কালেক্ট করে এখানে নিজে থেকে ডেপ্লয় হবে। ঠিক আছে, যেহেতু ডেপ্লয় হবে সো আমার অপেক্ষা করতে হবে একটু। দেখুন আমি মাউস নাড়াচাড়া করছি কিন্তু মাউস নড়ছে না। দেখেন এইখানে যখন আমি আমার সিস্টেমটা যেখানে অবধি আছে এই অবধি যখন আমি মাউস নাড়াচাড়া করছি মাউস আসছে না। আমার মাউসের ক্লিক যখন করেছি আমার মাউসটা এখানের মধ্যে হারিয়ে গেল। ঠিক আছে, আমি যদি মাউসটা আবার নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কন্ট্রোল অল্টার দিয়েই মাউসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখেন আমি এখানে যদি এখন
ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন আসছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনের মধ্যে আমার যেহেতু ইংলিশ অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি এখন যদি এখানে কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে যদি ইংলিশ ইউকে তে যেতে চাই, আমি অ্যারো বাটন কিন্তু চাপছি এখন, কিন্তু কাজ করছে না। ওই আমি মাউসটা এখান থেকে বের করে ফেললাম, কন্ট্রোল অল্টার দিয়ে যেহেতু বের করে ফেললাম। এখন আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে মাস্ট। তো আমার কি করতে হবে, মাউসের বাটনটা আবার ক্লিক করতে হবে, লেফট বাটন ক্লিক করে দেখেন। এখন যদি আমি কিবোর্ডের অ্যারো বাটন চাপি, দেখছেন নড়াচড়া করছে। সো সেই ক্ষেত্রে আমি মাউসটা ওখানে ক্লিক করে আমি কিবোর্ডের আপ এরো ডাউন এরো বাটন দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজে যেতে পারবো। সো আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল রাখতে চাচ্ছি, ইউএস ভার্সন। সো এখন বাই ডিফল্ট যেটা ছিল সেটাতে রেখে আমি এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে ডান এবং ব্যাক দুটো অপশন আসছে। কেন আসছে এটা, প্লিজ সিলেক্ট ইউর কিবোর্ড লেআউট বিলো সিলেক্ট আইডেন্টিফাই কিবোর্ড, এটা কিছু দেখার আমার কোনো দরকার নাই। আমি জাস্ট ডান দিয়ে দেবো। ডান দিয়ে দেখার পর দুটো অপশন আসছে, একটা নো একটা কন্টিনিউ। আমি কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে কন্টিনিউতে যাব, এরপরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওই যে ক্লাউড ইনিশিয়ালাইজেশন অপশনটা আসলো, সেটা তার ক্লাউড থেকে যে ডাটাগুলো কালেক্ট করছে সেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে আমার করার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা নিজের মতো করে কাজ করবে। আর হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই আর কি। ঠিক আছে, সেই ডাটাগুলো এখন কালেক্ট করছে। আমি আবার বারবার বলে দিচ্ছি, আপনি যতক্ষণ না মাউসের কার্সরটা ওখানে রেখে ক্লিক করবেন, মাউসের কার্সরটা যতক্ষণ না এই সিস্টেমের মধ্যে আপনি রেখে ক্লিক করবেন, এই সিস্টেমের মধ্যে রেখে যতক্ষণ না ক্লিক করবেন, আপনি কিবোর্ডের আপ এরো ডাউন এরো যাই চাপেন কোনো কাজ করবে না। মাউসের বাটনটা অবশ্যই আপনাকে এই সিস্টেমের মধ্যে রেখে লেফট ক্লিক করতে হবে। এখন আপনি যদি কোনো ধরনের এখানে আপ এরো ডাউন এরো কিছু লিখতে চান বা কোথাও যেতে চান, এই সিস্টেমের মধ্যেই, এই অপারেটিং সিস্টেমের মধ্যেই আপনাকে আপনি করতে পারবেন। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মাউসটা তো ঢুকে গেল, বাট আমি এটা মাউসটা বের করতে চাচ্ছি আমার অন্যান্য সিস্টেমগুলো চালানোর জন্য। তাহলে আমি কি করতে হবে, আমি কন্ট্রোল অল্টার দিলে আমি এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব। সো যেহেতু আমি এই সিস্টেমের মধ্যে আপাতত কাজ করব, আমি মাউসটা এখানের মধ্যে ক্লিক করে রাখবো। দেখেন এখানে দুটো অপশন আসছে নিচে, ভিউ ফুল লক রিবুট নাও। এইটা আসার পরে এখানে যা আসুক আসুক, আমার কোনো কিছু ধরার কোনো দরকার আমার নাই। নিজে থেকেই সে কাজ করবে, নিজে থেকেই ডেপ্লয় হবে। যখন কিছু করতে হবে আমি মাস্ট অবশ্যই আপনাদেরকে বলবো যে এই সময় এই কাজটা করতে হবে। এখানে দেখেন সেকেন্ড স্টেজ ইনস্টলেশন ইনস্টল ইন প্রোগ্রেস। ইভেন যে লগ ইন, এখানে সে লগ ইনের আইডি খুঁজছে, পাসওয়ার্ড চাইবে, এখানেও আমার কিছু করার কোনো দরকার নাই। সেকেন্ড স্টেজ সে নিজে থেকে ইনস্টল হবে। একটু আমাদের 1 থেকে 1.5 মিনিটের মতো সময় অপেক্ষা করতে হবে। সেটা যার ইন্টারনেট স্পিড যত ভালো, যত বেশি, আর যার প্রসেস স্পিড বা প্রসেসর বা সিস্টেম যত ভালো, যত বেশি ভালো, তত বেশি ভালো কাজ করবে। এখানে আমার কোনো কিছু ক্লিক করার কোনো দরকার নেই। নিজে এই যে দেখেন আমি কোনো ক্লিক করিনি, কোনো কাজ করিনি, সে নিজে থেকে ইনস্টল হচ্ছে। সেকেন্ড স্টেজে যাওয়ার পরেও আপনাদের কোনো কিছু ক্লিক করতে হবে না, কোনো কিছু লিখতে হবে না, কোনো আইডি পাসওয়ার্ড দিতে হবে না, সে খুঁজলেও দিতে হবে না। ওটা যখন কমপ্লিট হবে, হওয়ার পরে সে আপনাকে তখন বলবে, আমি আপনাদেরকে বলবো যে তখন কি লিখতে হবে না লিখতে হবে। ঠিক আছে, এটা ইন্টারনেট স্পিড এবং হচ্ছে আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করছে যে আসলে আপনি এখানে কি লিখবেন বা কতটুকুর মধ্যে সে ইনস্টল হবে, একটু সময় নেবে। মাস্ট বারবার বলছি, এটা ইন্টারনেট স্পিড এবং আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করছে। সে নিজে থেকে সবকিছু নিয়ে নিচ্ছে। এখানে আমার কোনো কিছু ক্লিক করার কোনো দরকার নেই, নিজে থেকে হবে, নিজে থেকে সবকিছু করবে। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। আমার ইন্টারনেট স্পিড জানি না, সে মনে হয় ডাউনলোড করার সময় 5 থেকে 6 এমবিপিএস করে ডাউনলোড করে আর কি। তো যার ইন্টারনেট স্পিড ভালো সে আরও ফাস্ট কাজ করতে পারবে, যার ইন্টারনেট স্পিড কম, যার প্রসেসিং স্পিড কম, তার ইনস্টল হতে মিনিমাম 1 ঘন্টার মতো বা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লাগতে পারে। এটা সম্পূর্ণ কিছু ডিপেন্ড করছে ওই ফিজিক্যাল সিস্টেম এবং হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপর। কারণ সে, আমি প্রথমে দেখালাম, সে তার ডাটাগুলো কালেক্ট করছে তার ক্লাউড থেকে। দ্যাট মিনস আমার এই বিএনজির মূল কোম্পানিটা যেখানে তৈরি হয়েছে, সেখানে এই ডাটাগুলো ওখানে থেকেই কালেক্ট করছে আর কি, তার সার্ভার থেকে কালেক্ট করছে। একটু অপেক্ষা আমাদের করতেই হবে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। বাট আমরা বাঙালি, আমরা অপেক্ষা করি না, আমরা ধুমধাম করে ফেলি। দেখুন সেই ডাটাগুলো কালেক্ট করছে, তার যে যে ডাটাগুলো প্রয়োজন প্রত্যেকটা ডাটা সে কালেক্ট করছে এখন। এই যে এখন সে ইনিশিয়ালাইজ হচ্ছে, সে নিজের মতো করে কাজ করে নিজের মতো করে ইনিশিয়ালাইজ হচ্ছে, চলে আসলো। এখন গিয়ে আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতেই হবে। দেখেন একদম উপরে দেখেন, আমি মাউসের কার্সরটা নাড়াচাড়া করছি, ইভেনজি ডিফল্ট ইউজার নেম ইজ রুট, পাসওয়ার্ড ইজ ইভিই। এই জিনিসটা আমাদের এখানে দিতে হবে। ইভেনজি লগ ইনে যাবো, যাওয়ার পর আমি এখানে লিখবো কি রুট। ঠিক আছে, রুট। আমার মাউস ক্লিক করতে হবে, নাহলে আপনি যদি এখানে কিবোর্ডে কিছু লেখেন তাহলে সেটা আসবে না। রুট লিখতে হবে, ওই যে এখানে বলেই দিয়েছে অলরেডি, ডিফল্ট ইজ রুট,
পাসওয়ার্ড ইজ ইভিই। সো আমি ইভিএনজি লগ ইনে প্রম্পটে গেলাম, রুট দিলাম, দেওয়ার পরে পাসওয়ার্ড কি দেবো, ইভিই, ইভিই, এন্টার দেবো। এন্টার দেওয়ার সাথে সাথে আমার এই ব্লু কালার একটা উইন্ডো চলে আসবে। এই ব্লু কালার উইন্ডোতে বলবে তুমি রুটের পাসওয়ার্ডটা টাইপ করো। সো এখানে আমার কোথাও কোনো মাউসের কোনো কিছু ক্লিক করতে হবে না, যেরকম আছে এরকমের মধ্যেই আমি জাস্ট কিবোর্ড থেকে ইভিই চাপবো। সে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, আমার পাসওয়ার্ড কি ইভিই। আমি পাসওয়ার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, চেপে দিয়েছি আমি পাসওয়ার্ড, ঠিক আছে। চেপে দিয়েছি মানে ক্লিক করে দিয়েছি, লিখে দিয়েছি, বাট এখানে দেখা যাচ্ছে না আর কি, ঠিক আছে। দেখা যাবেও না, আপনার এখানে কিছু করার দরকার না, জাস্ট ইভিই লিখে আপনি এন্টার দিবেন। এখানে ইভিই লিখে এন্টার দিবেন, ঠিক আছে। সে দুইবার পাসওয়ার্ড চাইবে, একবার হচ্ছে টাইপ দ্য পাসওয়ার্ড, একবার রিটাইপ দ্য পাসওয়ার্ড, ঠিক আছে। দুইবার পাসওয়ার্ড চাই, আপনি দুইবারই ইভিই লিখবেন, বাট ওখানে দেখা যাবে না। আপনি প্রথমবার পাসওয়ার্ড দিয়ে এন্টার দিবেন, এর পরের বার আবার পাসওয়ার্ড দিয়ে এন্টার দিবেন, তখন এই সিস্টেমটা আসবে। হোস্ট নেম মানে আমি আমার এই ইভিএনজিটার কোনো অন্য কোনো নাম দিতে চাচ্ছি কিনা, আমার কোনো প্রয়োজন নেই, আমি ইভিএনজিতে রেখে আমি এন্টার দিলাম। তারপরে সে ডিএনএস ডোমেইন নেম দিতে বলছে। তো ডিএনএস ডোমেইন নেম আমার এখানে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি পার্সোনালি ব্যবহার করছি। এটা দেওয়ার দরকার আছে কার, যারা এন্টারপ্রাইজ লেভেলে এই সফটওয়্যারটাকে ব্যবহার করছে, ওই প্রফেশনাল এডিশন যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, তাদের ডোমেইন দেওয়ার দরকার আছে। তো আমার ডোমেইন দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি পার্সোনালি এটাকে ইউজ করব। এন্টার দিলাম, দেওয়ার পরে সে ডিএসসিপি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। কেন, এই ইভিএনজিটাকে এই ইভিএনজির মধ্যে কাজ করার জন্য তাকে আমার ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। এখন ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য তাকে একটা আইপি দিতেই হবে, কারণ আইপি ছাড়া আমি তাকে অ্যাক্সেস করতে পারবো না। সো আমি ওই যে নেট অ্যাডাপ্টার করে দিলাম, সে আমার এখান থেকে ইন্টারনেট ইউজ করবে। এই নেট অ্যাডাপ্টার করে দেওয়ার কারণে সে আমার মূল নেটওয়ার্ক থেকে একটা আইপি ডিএসসিপির মাধ্যমে নিয়ে নেবে। আর যারা এন্টারপ্রাইজ লেভেলে সফটওয়্যার নিয়ে কাজ করে, তারা যদি তাদের কোনো আইপি থাকে, তারা যদি স্পেসিফিক কোনো আইপি এই আপনার ইভেনজিকে দিতে চাই, ওই স্পেসিফিক আইপির মাধ্যমে তারা তাকে অ্যাক্সেস করবে, তাহলে সেক্ষেত্রে তারা অ্যাস্টেরিক সিলেক্ট করবে। তো আমার অ্যাস্টেরিক সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আমি ডিএসসিপিতে বাই ডিফল্ট রাখবো। আমি যেহেতু হোম ইউজার, এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পরে এখানে এনটিপি সার্ভার সে বলছে, মানে টাইম সেট আপ করতে বলছে, কোনো দরকার নেই, যেহেতু আমার মেইন পিসি থেকে সে ইন্টারনেট ব্যবহার করছে এবং ওইখান থেকে সে টাইমটা নিয়ে নিবে। তো আমি এখানেও এন্টার দিয়ে দেবো, কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট কানেকশন থাকবে। এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর দেখেন এখানে সে আবার ইনিশিয়ালাইজ হচ্ছে দ্বিতীয়বারের মতো। একটু অপেক্ষা করতে হবে অবশ্যই। দেখেন এইখানে দেখেন ইউজ এইচটিটিপি একটা সে আমার এখান থেকে একটা আইপি নিল, আইপিটা কত 192.168.75.128, ঠিক আছে। তো আমার এখানে কাজ এখন শেষ, আমি আর ইভিএনজি কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট, আমার এখানে আর কোনো কাজ নেই, আমার কাজ শেষ। এখন আমি এই ইভিএনজিতে কিভাবে কাজ করবো বা এটাকে ওয়েব ব্রাউজার দিয়ে কিভাবে আমি অ্যাক্সেস করবো আর কি, ঠিক আছে। সো আমি এই আইপিটা, যে আইপিটা সে আমাকে সে নিজে গ্যাদার করে আমাকে প্রোভাইড করেছে আমার মূল নেটওয়ার্ক থেকে 192.168.75.128, এইটাকে দিয়ে আমি তাকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে, এটা কোত্থেকে পেয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। যদি আমি আমার মূল নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা আমার অরিজিনাল আমার পিসিতে যে ইন্টারনেট অ্যাডাপ্টারগুলো আছে, সেই অ্যাডাপ্টারগুলোর মধ্যে থেকে আমি দেখি। সো আমি যে নেট অ্যাডাপ্টার নিয়েছি, সেই নেট অ্যাডাপ্টারটা আমার মূল পিসিতে কিভাবে দেখায় আমি দেখি আমরা সবাই দেখি। আমরা উইন্ডোজ প্লাস আর দেব, কমান্ড প্রম্পটে চলে, রান প্রম্পটে চলে যাব, ওখানে লিখব ncpa.cpl, এন্টার। এখানে গিয়ে দেখেন এই যে ভিএমওয়্যার অ্যাডাপ্টার ভিএমনেট 1, ভিএমওয়্যার নেট অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 8, দেখেন ভিএমনেট 8, এই ভিএমনেট 8 যেটা, সেটাই হচ্ছে আমার নেট। এখানে দেখেন আমি যদি ডিটেলসে যাই, এখানে যে 75 সিরিজ দেখছেন 192.168.75.128, তাহলে এই নেট অ্যাডাপ্টারটা আমার 75 সিরিজের একটা নেটওয়ার্ক কালেক্ট করেছে কোত্থেকে, আমার এই মূল নেটওয়ার্কের ডিএসসিপি একটা সিরিজ থেকে, ঠিক আছে। সো এই অ্যাডাপ্টার থেকেই সে একটা আইপি কালেক্ট করে আমাকে দিয়েছে 75.128, ঠিক আছে। মনে রাখবো ভিএমনেট 8ই হলো আমার নেট, ঠিক আছে, ইন্টারনেট বা নেট যেটা আমরা ওখানে অ্যাডাপ্টার হিসেবে সিলেক্ট করে দিয়েছি। সো শেষ, এখন আমার কাজ শেষ। এখন আমি বিএনজিতে ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করব কিভাবে, আমি এখানে লিখব 192.168.75.128, ঠিক আছে। এন্টার দিলাম আমি। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইভিএনজিকে অ্যাক্সেস করার মতো একটা কি চলে আসলো, উইন্ডো চলে আসলো। একটা জিনিস মাথায় রাখবেন, ইভিএনজিকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড খুঁজছে, আমরা যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি সেটা রুট এবং ইভিই, কিন্তু এই ক্ষেত্রে ইউজার নেম হলো অ্যাডমিন, ওয়েবের ক্ষেত্রে ইউজার নাম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড হলো ইভি। পাসওয়ার্ড সেম থাকবে, বাট আপনার
ইউজার নেমটা চেঞ্জ হবে। ইউজার নেম CLI, এই মূল মেশিনের ক্ষেত্রে ইউজার নেম হচ্ছে রুট। আমরা জানি যে আমরা লিনাক্সের যারা করি তারা অবশ্যই জানি যে উইন্ডোজের মধ্যে যেটাকে অ্যাডমিন বলা হয় বা অ্যাডমিনিস্ট্রেটর বলা হয় সেটাকে লিনাক্সে বলা হয় কি, রুট। তো এই CLI মোডে বা এই মূল মেশিনে যে ইউজার নেমটা আছে সেটাকে আমরা রুট বলছি। আবার তাকে এই ওয়েব ব্রাউজারের মধ্যে অ্যাক্সেস করার ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য তার ইউজার নেম হলো অ্যাডমিন, বাট পাসওয়ার্ড ইজ সেম, ইভিই। এরপর আমরা এখানে দুটো অপশন আছে দেখেন, একটা অপশন আছে দেখেন নেটিভ কনসোল। নেটিভ কনসোল যখন ক্লিক করবো তখন HTML5 কনসোল একটা দেখাচ্ছে, একটা নেটিভ কনসোল দেখাচ্ছে। এই দুটো কি কনসোল সেটা আমরা পরবর্তী ভিডিওতে যখন সুইচ, রাউটার, এরপরে মাইক্রোটিক, এরপরে উইন্ডোজ লিনাক্স, এরপরে সার্ভার ওএসগুলো যখন আপলোড করব তখন ওইগুলো নিয়ে যখন কাজ করব তখন আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। সো আপাতত আমরা নেটিভ কনসোলে রাখছি, নেটিভ কনসোলে রেখে আমরা সাইন ইন দেবো। সাইন ইন দেওয়ার পরে দেখেন আমার ইভেনজি আমি অ্যাক্সেস করে ফেলেছি। অ্যাক্সেস করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের নেভিগেশন বার আছে, মেইন আছে, ম্যানেজমেন্ট আছে, সিস্টেম আছে, ইনফরমেশন আছে, এরপরে এর বাদ বাকি এগুলো আছে আর কি। দেখেন আমি অ্যাডমিন দিয়ে যেহেতু ঢুকেছি আমার অ্যাকাউন্টে সে অ্যাডমিন দেখাচ্ছে, পাসওয়ার্ড এখানে যা যা আছে সবকিছু এখানে দেখাচ্ছে, রোল অ্যাডমিনিস্ট্রেটর, এটা ওটা যা যা আমার প্রয়োজন অ্যাজ অ্যাডমিন অ্যাকাউন্ট হিসেবে আমার যেটা প্রয়োজন আমরা লগ ইন করতে গেলে যা যা হয় সবকিছু এখানে দেখাচ্ছে। এরপরে দেখেন সাইন আউট করতে চাইলে এখান থেকে সাইন আউট আমরা করতে পারবো। সো আমরা কাজ করার ক্ষেত্রে এই নেভিগেশন বার কোনটার কি, ম্যানেজমেন্টের কি কাজ, সিস্টেমের কি কাজ, ইনফরমেশনের কি কাজ, এটা তো কোনো প্রয়োজন, এটা তো তার ইনফরমেশন। এটাতে ক্লিক করলে আমরা ইভিএনজির ওয়েবসাইটে চলে যাব। সো এটার আমার কোনো দরকার নেই। আমরা নেক্সটে যখন অন্যান্য ফাইলগুলো নিয়ে কাজ করবো, লাইক সুইচ রাউটার নিয়ে যখন কাজ করতে যাব তখন এগুলো নিয়ে জেনে যাব। এখানে আসে আমরা এই জায়গাতে আসি। আমরা এখন ইভিএনজিতে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে রাউটার সুইচ এগুলো আমরা কিভাবে নেব, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিভাবে নেব, এগুলো আমরা কিভাবে রান করাবো, এখানে সিসকোর একটা সুইচ আমি কিভাবে রান করাবো, সিসকোর একটা রাউটার, জুনিপারের রাউটার, মাইক্রোটিক রাউটার কিভাবে এখানে রান করাবো। ঠিক আছে। সো এখানে যাব, এখানে গিয়ে দেখি যে আমরা এই বারের মধ্যে আমরা সেকেন্ড টার্ম যেটা আছে অ্যাড নিউ ল্যাব, ঠিক আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অ্যাড নিউ ল্যাবের একটা উইন্ডো চলে আসছে। এখানে বলছে তুমি ল্যাবের নাম দাও। তো আমি যে ল্যাবটা করছি, লাইক আমি যদি CCNA কোর্স করি, CCNA তে একটা ল্যাব আছে, অনেকগুলো ল্যাব আছে, তার মধ্যে একটা, লাইক আমি এক্সাম্পল স্বরূপ যদি দিই PBST প্লাস পারভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল প্লাস RSTP র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল, এই ধরনের কোনো ল্যাব যদি আমি এখানে করে থাকি ওই ল্যাবের নাম দিব। যে ল্যাব, যে CCNP করছে, CCI করছে, মাইক্রোটিক করছে, জুনিপার করছে, ফর্টিনেট করছে, পালো আল্টো করছে, যে ল্যাব করবে সেই ল্যাবের নাম এখানে দিবে। সো আমি এক্সাম্পল স্বরূপ একটা নাম দিলাম মাই ফার্স্ট ল্যাব। মাই ফার্স্ট, যেহেতু আমি আগে করেছি আপনাদের জন্য জাস্ট ডিলিট করে নতুন করে আবার করছি, সো আমার এখানে লাস্ট ইউজ দিয়ে এটা দেখাচ্ছে আর কি। সো আমি মাই ফার্স্ট ল্যাব দিলাম, দেওয়ার পরে এখানে যা আছে তা বাই ডিফল্ট থাকবে, সেভ দিলাম। দেখেন এক্স্যাক্টলি এই জিনিসটাতেই, এই সাদা হোয়াইট বোর্ডটাতে আমার কাজ করতে হবে। সো এখন আমাদের কাজ হচ্ছে যে ইভেনজিতে কোন কোন অপারেটিং সিস্টেম, কোন কোন সিস্টেম কি কি নিয়ে আমরা কাজ করতে পারবো এটা একটু যদি আমরা দেখি। দেখেন এই বারে প্লাস টাস অনেক কিছু দেখা যাচ্ছে, প্লাস এটা ওটা দেখা যায়। এখানে যদি আমি মাস্টার রাখি দেখেন এটা এক্সপান্ড হয়। এখানে অনেকগুলো কাজ আছে, অ্যাড এন অবজেক্ট, নোড, নেটওয়ার্ক, সেটআপ কনফিগ, কনফিগারেশন অবজেক্ট, অনেক কিছুই আছে। সো আমাদের এই ইভেন্টের ফুল একটা সিরিজ হবে যেটা সবার জন্য আপাতত আমরা তো আপাতত এটা ইনস্টল করার জন্য আজকে ল্যাপটপে ইনস্টল করারই একটা ল্যাব। তো যখন আমরা নেক্সট ভিডিওগুলো করব, নেক্সট ভিডিওর মধ্যে ফুল সিরিজটা আমরা বানাবো ইভেন্টে মূলত কাজ কিভাবে করতে হয়, ওখানে আমরা পার্ট বাই পার্ট সবকিছু দেখে নেব। সো আপাতত আমরা এটা দেখি যে এইখানে আমরা কাজ করতে গেলে যে নোট বা যে ডিভাইসগুলো নিয়ে কাজ করতে পারবো। দেখেন এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর আমরা নোডে যাব। নোডে গিয়ে দেখি যে দেখেন এখানে অনেক কিছুই আছে, থান্ডার, অ্যান্ড্রয়েড। আমরা চাইলে এখানে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েও কাজ করতে পারবো। অ্যান্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেমটা এখানে আপলোড করে দিলেই ভার্সন কত মার্শমেলো থেকে এখনো পর্যন্ত মনে হয় অ্যান্ড্রয়েড 10 বা 11 ভার্সন পর্যন্ত এখানে আপলোড করা যায়। একটা মোবাইল নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো অ্যান্ড্রয়েড, অ্যাপল, অ্যারিস্টা, চেকপয়েন্ট, সিসকোর রাউটার সুইচ, ক্যাটালিস্ট সুইচ, এরপর সিসকোর ফায়ার পাওয়ার FTD, সিসকো আশা, অনেক কিছু নিয়ে এসে যেটাকে অ্যাপ্লাইড সিকিউরিটি বলে আর কি, মানে ফায়ারওয়াল যেটাকে বলে ক্লাসিক। এরপরে আছে আপনার সিসকো আইওএস, আপনার এই যে সিসকো রাউটারের অপারেটিং সিস্টেম, সিসকো আইওএল, সিসকো সুইচের অপারেটিং সিস্টেম, সিসকো আইপিএস, সিসকো আইএসি ইন্টিগ্রেটেড সার্ভিস ইঞ্জিন, সিসকো আইএসআর-ভি, যেটা আইএসআর-ভি, হ্যাঁ আইএসআর-ভি যেটা আপনার কোথায় আইএসপিতে ব্যবহার করে।
এজ রাউটার হিসেবে, এরপর সিসকো নেক্স, সিসকো মানে অনেক কিছু আছে, সিসকো এসডি ওয়ান, এরপরে সিসকো এক্সআরভি, এরপরে ডেল অপারেটিং সিস্টেম, এরপর এক্সট্রিম ওএস, F5, বিগ আইপি, এলটিএম মানে হচ্ছে লোকাল ট্রাফিক ম্যানেজার, এরপর ফর্টিনেট, ফর্টিগেট নিয়ে কাজ করতে পারবেন আপনি, হুয়াওয়ে ডিভাইস নিয়ে জুনিপার, এরপরে আছে হলো নোকিয়া নিউ ইমেজ, এমন একটা সিস্টেম যেখানে আপনি আপনার কাস্টমাইজ কোনো অপারেটিং সিস্টেম চাইলে আপনি আপলোড করতে পারেন, এরপরে লিনাক্স, এরপর আছে হচ্ছে আপনার ওপেন সেন্স, অস্টিনেটো, পালো আলতো, ফায়ারওয়াল, অনেক কিছুই আছে, অনেক কিছু আছে এখানে। সো এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ক্লায়েন্ট, উইন্ডোজ সার্ভার, অনেক কিছু আছে, জিএস ক্লাস আছে, জাবিক্স মনিটরিং সহ আপনি এখানে আপলোড করতে পারবেন। সো এখানে দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমি এখানে কোনো কিছু কিন্তু নিতে পারছি না, এখানে রেড একটা ওভাল শেপ দেখাচ্ছে, সে আমাকে নিতে দিচ্ছে না, সে আমাকে ক্রস দিয়ে দেখাচ্ছে, আমি যদি ক্লিক করি, মাউসের ক্লিক করি, সে নিতে দিচ্ছে না, কারণ আমার প্রত্যেকটা অপারেটিং সিস্টেম এখানে আপলোড করতে হবে। ঠিক যেমন আমি বাজার থেকে নতুন একটা পিসি কিনে আনার পর এখানে আপনার উইন্ডোজ একটা পেন ড্রাইভে বুট করে যেমন অপারেটিং সিস্টেম এখানে ডেপ্লয় করি, ঠিক একই প্রকার ওই অপারেটিং সিস্টেমটা এখানে আগে আপলোড করতে হবে, দেন এগুলো এনাবেল হবে। যেমনটা হচ্ছে একটা ভার্চুয়াল পিসি, দেখেন এটা ব্লু কালার আছে, এগুলো ব্ল্যাক কালার। ব্লু কালার মানে হচ্ছে আমার এই অপারেটিং সিস্টেমটা আপলোড করা আছে, এটা আমি নিতে পারবো। এগুলোতে দিলে আমার রেড কালারে বড়টা দেখাচ্ছে, আর এটাতে ক্লিক করলে আমার একটা ফিঙ্গার আছে, যেটা ক্লিক করলে দেখেন আমি এটা নিতে পারতেছি, ঠিক আছে। সো এটা ইভিএনজিতে বাই ডিফল্ট এনাবেল করা থাকে, ইভিএনজিতে বাই ডিফল্ট এটা এনাবেল করা থাকে, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। এটা একটা ভার্চুয়াল পিসি আর কি, জাস্ট ওই সিসকো প্যাকেট ট্রেসের মধ্যে একটা পিসি নেওয়ার পর আইপি বসানোর পরে আমরা যে ট্রাবল শুটটা করি, যে পিং দিয়ে চালিয়ে দেখি যে আসলে পাচ্ছে কিনা, ঠিক একই প্রকারে হচ্ছে এই ভার্চুয়াল পিসিতে আপনি কাজগুলো করতে পারবেন। বাট এখানে যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেম নিয়েই আপনি কাজ করতে পারবেন আর কি, বিশাল একটা প্ল্যাটফর্ম। মিনিমাম এই ফ্রি এডিশন আপনি 64টা পর্যন্ত ডিভাইস নিয়ে কাজ করতে পারবেন। সো অ্যাজ এ লার্নার, এজ এ প্রফেশনাল, এজ এ অ্যাসোসিয়েট হিসেবে আমাদের এই ফ্রি এডিশন দিয়েই কাজ চলে যাবে, আমাদের প্রফেশনাল এডিশনের কোনো প্রয়োজন নেই, যে এটা প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আমার। এটা এন্টারপ্রাইজ লেভেলের জন্য এন্টারপ্রাইজ লেভেলে থাকুক, 17,000 টাকা পার ইয়ার আমি লাইসেন্স কেন দেবো ভাই, কোনো প্রয়োজন নেই। সো এই প্রত্যেকটা ডিভাইস নিয়ে কাজ করতে পারবেন আর কি। সো এটাই হচ্ছে আপনার ইভিএনজি ইনস্টল করার ওয়েটা ছিল আর কি। এই প্রত্যেকটা ডিভাইস নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপলোড করলেও এগুলো এনাবেল হয়ে যাবে, তখন আপনি এগুলো নিতে পারবেন। সো ইভিএনজি যখন ইনস্টল হয়ে যাবে, সবকিছু করার পরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এখানে যাবেন মূল মেশিনটাতে চলে যাবেন, এখানে গিয়ে একটা কমান্ড আপনাদের লিখতে হবে ইনস্টল করার পরে, apt-get, সরি আমার স্পেলিংটা ভুল হয়েছে, আগে আমার এটা লগ ইন করতে হবে, রুট, এরপরে ইভিই, লগ ইন আমি করলাম, করার পরে এখানে একটা কমান্ড মাস্ট লিখতে হবে, সেটা হচ্ছে apt-get আপডেট। দ্যাট মিনস আপডেট হচ্ছে আমার এই সিস্টেমটা ইনস্টল করার পরে আমার ক্লাউড থেকে যদি কোনো কিছু সে কালেক্ট করতে মিস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই কমান্ডটা চালানোর সাথে সাথে সে ক্লাউড থেকে ওই আপডেটেড ইস্যুটা এখানে ডেপ্লয় করে দেবে, ওই আপডেটেড যে সিস্টেমটা সে মিস করেছে ইনস্টল করার সময়, সেটা সে এখানে ডেপ্লয় করে দেবে এই আপডেট কমান্ডের মাধ্যমে। তো যেহেতু আমি এটা নতুন করে ইনস্টল করলাম তাদের ওয়েবসাইট থেকে, মাত্র টাটকা গরম গরম ডাউনলোড করে এখানে ইনস্টল করলাম, সো আমার এখানে কোনো কিছুর খামতি আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও আপনারা যারা এই সিস্টেমটা আগে ডেপ্লয় করে রেখেছেন, তারা মাস্ট এটাতে এই apt-get আপডেট কমান্ডটা দিয়ে এই সিস্টেমটাকে আপডেট করে নেবেন। তো যার ইন্টারনেট পাওয়ার যত বেশি, সে তত ফাস্ট এই জিনিসটা ইনস্টল করতে পারবেন। সো আমার ইন্টারনেট স্পিড মোটামুটি ঠিক আছে বদলেই আমার জিনিসটা তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাচ্ছে, এবং আমার প্রসেসর এবং র্যাম ভালো আছে বলে খুব তাড়াতাড়ি আমার জিনিসটা হচ্ছে। যাদের মোটামুটি আছে তাদের হয়তো কমপ্লিট সিস্টেমটা হইতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। ঠিক আছে, দেখেন আমার টোটাল জিনিসটা হয়ে গেল, 1 মিনিটও লাগলো না, হয়ে গেল। একদম নিচে দেখেন রিডিং প্যাকেজ লিস্ট ডান, ঠিক আছে। তো এটা করে দেবেন, এটা করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই আপনার। আরেকটা কমান্ড আছে, দেখেন apt-get স্পেস আপগ্রেড। আপগ্রেড হচ্ছে যে এমন একটা কমান্ড, যারা আমি তো ভার্সন ডাউনলোড করেছি কত, ইভেঞ্জের ভার্সন ডাউনলোড করেছি কত, ইভেঞ্জের ভার্সন ডাউনলোড করেছি আমি, ইভেঞ্জের ডাউনলোড যদি যাই, আমি ডাউনলোড করেছি আপনার 6.2.0, 6.2.0-4 এই ভার্সনের, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র ডাউনলোড করে আমরা ইনস্টল করলাম। তো যারা এই 6.2.0 এই ভার্সনের আগের ভার্সন বা পুরোনো ভার্সন ব্যবহার করছেন, তারা তাদের সিস্টেমটাকে আপডেট বা আপগ্রেড বা নতুন ভার্সনের সাথে কম্বাইন করার জন্য, ভালোভাবে কাজ করার জন্য আপনারা এই apt-get আপগ্রেড এই কমান্ডটা চালিয়ে দিলেই আপনারা হচ্ছে ওই নতুন সিস্টেমে যে নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে, সব ফিচারগুলো আপনি আপনার পুরান ভার্সনে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে যে apt-get আপগ্রেড এই কমান্ডের অর্থ আর কি। এই কমান্ড দিলে যা যা হবে। সো আমার যেটা এটা প্রয়োজন নেই, আমার দরকার নেই, আমি মাত্র ডাউনলোড করলাম, টাটকা ডাউনলোড করলাম, আমার প্রয়োজন নেই। এখানে আমার কোনো সিস্টেম
কমতি আছে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে? সো এখন আমার এটা আমি করে ফেললাম। করে ফেলার পরে দেখি যে আমার হিজিবিজি লাগছে অনেক বেশি। এটা আমি কেটে দেবো। এখন আমার স্ক্রিনটা আমি ক্লিয়ার করে দেবো। সেক্ষেত্রে আমি লিখব কি ক্লিয়ার। ওকে? ক্লিয়ার। এন্টার দিলাম। ক্লিয়ার। আমার চলে গেল। আমার এখন সিস্টেমটা নিট অ্যান্ড ক্লিন। এটা এতটুকুর মধ্যে থাকবে। আমার যা, যা কাজ করতে হবে আমি জাস্ট ওয়েব ব্রাউজারে যাব। সেটা Google Chrome হোক, সেটা Microsoft Edge হোক বা Mozilla Firefox হোক, আমি এই আইপি দিয়ে তাকে ব্রাউজ করে ওয়েবের মাধ্যমে তার সাথে আমি কি করব? তার সাথে আমি কাজ করব আরকি। এইখানে সিস্টেম এতটুকুতে কাজ শেষ। এখানে আমার আপাতত কোনো কাজ নেই। তখনই কাজ হবে যখন আমি নতুন কোনো ফাইল আপলোড করব। সেটাও আমরা নেক্সট ভিডিওতে যখন এই কাজগুলো করব, যখন নতুন কোনো ফাইল আপলোড করে সেটাতে কিভাবে অপারেটিং সিস্টেম লাইক আমি উইন্ডোজ আপলোড করেছি, সিসকোর সুইচ আপলোড করেছি, সিসকোর রাউটার আপলোড করেছি। যখন কোনো আপলোড করব সেটা দিয়ে কিভাবে কাজ করব, কাজ করার জন্য আমার এই CLI মোডে কি করতে হবে সেটা আমরা তখন বলে দিব। নেক্সট ভিডিও আমাদের ওগুলো নিয়ে হবে। সো আমার এটার কাজ শেষ, এখানেও কাজ শেষ। এখন আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক। উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক হচ্ছে যে এমন একটা সফটওয়্যার, আমি বলছি এটা কেন আমরা কাজ করব। আগে আমরা ইভিএনজির ওয়েবসাইটে যাব। ইভিএনজির ওয়েবসাইটে গিয়ে আমাদের এখান থেকে উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক, এই যে উইন্ডোজ ক্লায়েন্ট সাইট, ইভিএনজির ডাউনলোড পেজে গিয়ে উইন্ডোজ ক্লায়েন্ট সাইট একটা পেজ আছে দেখবেন, উইন্ডোজে দেখবেন। এখানে দেখেন এই ক্লায়েন্ট প্যাকটা আমাদের এই কারণে ইনস্টল করতে হবে। আমরা যারা সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে কাজ করি, আমরা জানি যে প্যাকেট ট্রেসারের মধ্যে কোনো একটা পিসি যখন আমরা কনফিগার করতে যাই, কোনো একটা রাউটার বা সুইচ যখন কনফিগার করতে যাই, ওখানে ক্লিক করলেই আমরা উপরে দেখতে পাই CLI। ঠিক আছে? CLI তে গেলেই আমরা সুইচ বা রাউটারটা কনফিগার করতে পারি, যেহেতু সেগুলো কমন ল্যান্ড ইন্টারফেস বেস। তো রিয়েল ফিল্ডে আমাদের এই ফিজিক্যাল রাউটার বা ফিজিক্যাল সুইচ বা ফিজিক্যাল ফায়ারওয়ালগুলো ম্যানেজ করার জন্য, কনফিগার করার জন্য আমাদের একটা হাইপার টার্মিনাল নামক একটা হাইপার টার্মিনাল ক্যাটাগরির কিছু সফটওয়্যার প্রয়োজন হয়, যার নাম হচ্ছে পুটি। ঠিক আছে? এই পুটি নামক সফটওয়্যারটা দিয়েই, পুটি আছে, মোবা এক্সট্রাম আছে, তারপর সিকিউর সিআরটি আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, বাট সবচেয়ে বেশি পপুলার হলো পুটি, যেহেতু এটা অনেক ফ্রি। ঠিক আছে? এই পুটি সফটওয়্যারটা দিয়ে আমরা যেহেতু আমাদের রাউটার এবং সুইচ এগুলো আমাদের কাজ করতে হয়, কনফিগার করতে হয় রিয়েল ফিল্ডে। সো আপনি ইভিএনজি এর মাধ্যমে রিয়েল ফিল্ডের ফিলই যখন পেতে যাচ্ছেন, তো আপনার পুটি অবশ্যই ইনস্টল করতে হবে। সো এই উইন্ডোজ ক্লায়েন্ট প্যাকের মধ্যে এমন কিছু সফটওয়্যার আছে যেগুলোর মধ্যে ওয়্যার শার্ক আছে। ওয়্যার শার্ক কেন প্রয়োজন? যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আছেন, তারা নেটওয়ার্কের ট্রাফিক বা ডাটা অ্যানালাইসিস করার জন্য ওয়্যার শার্ক প্রয়োজন হয়। সো যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আছেন বা এথিক্যাল হ্যাকার আছেন, তাদের জন্য এই সফটওয়্যার, তারা যদি এই সফটওয়্যারের মধ্যে বা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্যে যদি কোনো ল্যাব টাস্ক যা তারা রান করে, তারা এক্সিকিউট করে, তাহলে তাদের নেটওয়ার্কের ডাটাগুলো, ট্রাফিকগুলো অ্যানালাইসিস করার জন্য তাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হয়। তাহলে সেটাও আমার ক্লায়েন্ট সাইডের মধ্যে বা ক্লায়েন্ট প্যাকের মধ্যে আছে। আলট্রা ভিএনসি আছে, যেমন আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপলোড করব, তো অ্যাজ এ ভার্চুয়াল অপারেটিং সিস্টেম যেহেতু আমি আপলোড করছি, সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমি চালাবো। যেমন আমি এই ফিজিক্যাল পিসিটা চালাচ্ছি, এই ফিজিক্যাল পিসিটা যেমন আমি চালাচ্ছি, ঠিক একই প্রকার উইন্ডোজ যেটা আমি আপলোড করব সেটা চালাবো। তো সেটা চালানোর জন্য আমার যে কোনো না কোনো একটা পদ্ধতি তো লাগবে। সো ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ওপেন হবে কোথায়? এই আলট্রা ভিএনসি বা ভিএনসি সফটওয়্যারের মাধ্যমে, যেটাকে আরডিপি বলে। আমরা যারা অ্যাসোসিয়েট লেভেল বা প্রফেশনাল লেভেলে আছি তারা জানি আরডিপি মানে কি, এবং আলট্রা ভিএনসি গুলো কি। এই সফটওয়্যারের মাধ্যমে সেই অপারেটিং সিস্টেমটাকে আমরা কনফিগার করতে পারবো। ওই উইন্ডোজটা রিয়েল লাইফে আমরা যেভাবে চালাই, রিয়েল লাইফে ওখানেও চালাইতে পারবো। আর যারা ফ্রেশার আছে তাদেরকে বলে দিই, আরডিপি বা আলট্রা ভিএনসি এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ভার্চুয়াল কোনো অপারেটিং সিস্টেমকে রিয়েল লাইফের মতো করে চালাতে পারি। যখন আমরা ল্যাব আরো করব, পরের ল্যাবগুলো যখন করব, যখন কনফিগার করতে যাব, নেটওয়ার্কের ডিজাইন করব, কোনো টপোলজি বানাবো, ওই টপোলজিগুলোতে যখন কাজ করব, তখন আমরা এই আলট্রা ভিএনসি সম্পর্কে ধারণা নিয়ে নেব। এরপর আছে পুটি, যে কিছুক্ষণ আগে বললাম পুটি কেন প্রয়োজন হয়। যখন রিয়েল কোনো ফিজিক্যাল কোনো বা রিয়েল কোনো রাউটার, সুইচ, ফায়ারওয়াল যখন কনফিগার করতে যাব, ওটাকে ফার্স্ট টাইম অ্যাক্সেস করার জন্য বা ওটা সিএলআই মোডে অ্যাক্সেস করার জন্য আমাদের পুটি নামক হাইপার টার্মিনাল সফটওয়্যারটা ব্যবহার করতে হয়, যেটা আপনার প্যাকেট ট্রেসারের CLI উপরে, প্যাকেট ট্রেসারে যখন ঢুকি, আপনার রাউটার একটা সুইচ যখন কনফিগার করি, সেখানে CLI তে ক্লিক করলে আমরা রাউটার এবং সুইচটা কনফিগার করতে পারি। বাট রিয়েল ফিল্ডের ক্ষেত্রে সেটা নেই, সেটা আমাদের পুটি সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। এরপর আরো অন্যান্য সফটওয়্যারগুলো আছে, এগুলো কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হয় বিধায় আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট প্যাকটা প্রয়োজন হয়। সো এখানে দুটো অপশন আছে, একটা উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক, একটা উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক মিরর। এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই আমরা কি করতে পারবো? আমরা ওই ক্লায়েন্ট সাইটটা আমরা ইনস্টল করতেই পারবো। ঠিক আছে? বা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমি কি করবো? আমি অলরেডি ডাউনলোড করেছি বিধায় আমার এখানে ডাউনলোড, যদি যাই, আমি যদি দেখি আমি কি আমি যে ডাউনলোড অপশনে যদি যাই, এই ডাউনলোড আমি অলরেডি করেছি। এই যে উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক আমি অলরেডি ইনস্টল করেছি। তারপর আপনাদের জন্য আপনাদের সামনে একবার ইনস্টল আমি করি। ইয়েস,
আমি ইনস্টল করব, এই ক্লায়েন্ট সাইটটা আমি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমার এখানে ওপেন করার সাথে সাথে আমার নেক্সট চলে আসলো। নেক্সট যা আছে তা বাই ডিফল্ট থাকবে। নেক্সট ইংলিশ থাকবে, আই অ্যাকসেপ্ট। নেক্সট এখন ওই আল্ট্রাভিনসি আমরা উইন্ডোজ চালাতে গেলে যেটার প্রয়োজন হবে ওই আল্ট্রাভিনসিটি ইনস্টল হচ্ছে। নেক্সট এরপর যা আছে তা বাই ডিফল্ট থাকবে। নেক্সট নেক্সট ইনস্টল। আমি একবার ইনস্টল করেছি, আবার ইনস্টল করছি, সেইটাকে রিপেয়ার বা নিজের মতো করে মডিফাই করে নেবে, ডাবল ইনস্টল হবে না। নেক্সটে যাচ্ছি, শো লেটেস্ট ভার্সন দেখার দরকার নেই, ফিনিশ করে দিলাম। সে বলছে কি ওয়ারশার্ক 3.0.64 বিট ইজ অলরেডি ইনস্টলড, উড ইউ লাইক টু আনইনস্টল ফার্স্ট। আমি বললাম কোনো দরকার নাই, যেটা আছে সেটা থাকবে, যেহেতু আমি একবার ইনস্টল করে ফেলেছি। আপনারা কি করবেন, আপনাদের ক্ষেত্রে যখন এই উইন্ডোটা আসবে না, আপনাদের ক্ষেত্রে আসবে ওয়ারশার্ক এই সফটওয়্যারটা ইনস্টল করার একটা ওয়ে আসবে আর কি। আপনারা এখানে নেক্সট 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 করে ইনস্টল করে যাবেন। যা যা থাকবে সেটা বাই ডিফল্ট থাকবে, বাট কোনো কিছুতে কিছু চেঞ্জ করতে হবে না। তো আমি দিলাম আনইনস্টল করতে হবে না, এটা যা আছে তাই থাকবে। নেক্সট, আই এগ্রি। নেক্সট নেক্সট এই যে ওয়ারশার্ক, সো ইনস্টল এনপি ক্যাপ। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট যারা আছেন তাদের এনপি ক্যাপ কেন প্রয়োজন হয় তারা খুব ভালো করে জানেন। সো আমি আবার বলে দিই, নেটওয়ার্কের ট্রাফিক বা ডাটা অ্যানালাইসিস করার জন্য এই এনপি ক্যাপ এটা লাগে। সো আমি যেহেতু একবার ইনস্টল করেছি আমার আর দরকার পড়ছে না, আমি এখানে টিক মার্কও দিতে পারছি না, আমার অলরেডি কারেন্ট ইনস্টল এনপি ক্যাপ ভার্সন এখানে দেখা যাচ্ছে। যাদের নাই তারা অবশ্যই এটা ইনস্টল এনপি ক্যাপ করে দেবেন। নেক্সটে যাবেন, ইউএসবি ক্যাপ। আমার এটা প্রয়োজন নেই, ইউএসবি ক্যাপ এমন একটা সফটওয়্যার, আমার ফিজিক্যাল মেশিনে যখন আমি কোনো ইউএসবি লাগাবো, ইউএসবি লাগালে আমার ওই ইউএসবির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা সেটা চেক করে দেখার জন্য আমার ইউএসবি ক্যাপ বা ইউএসবি ক্যাপচার এই সফটওয়্যারটা প্রয়োজন হয়। সো আমার যেহেতু প্রয়োজন নাই আমি এটাকে টিক মার্ক দিচ্ছি না। যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আছেন বা সাইবার সিকিউরিটিতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ইউএসবি ক্যাপ এটা টিক মার্ক দেবেন, আমার প্রয়োজন নাই, আমি ইনস্টল দিচ্ছি। নেক্সট যাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, সিস্টেমের উপর ডিপেন্ড করছে আসলে। নেক্সট, ফিনিশ। আমার ক্লায়েন্ট সাইড শেষ। সো আমার যেগুলো যেগুলো দরকার ছিল একটা ইভেনজি ভিএমওয়ারের মধ্যে ইভেনজি ইনস্টল করার জন্য যেটা যেটা দরকার ছিল, আমার ভিএমওয়ার ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড করতে হবে। যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন, কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে ইভেনজি আইএসও আপনাদের ডাউনলোড করতে হবে, অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ক্লায়েন্ট প্যাকটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এই প্রথমে ইভেনজি ভিএমওয়ার ওয়ার্কস্টেশন প্রো আপনারা ইনস্টল করবেন। ওইটার মধ্যে হচ্ছে আপনারা ভার্চুয়াল মেশিন নিউ ক্রিয়েট করে এখানের মধ্যে আইএসওটা আপনারা ইনস্টল করবেন আর কি। এখানে র্যাম যার যত আছে তত সিলেক্ট করবেন, যাদের 8 জিবি আছে তারা 4 জিবি সিলেক্ট করবেন, যাদের 16 জিবি আছে তারা 8 জিবি সিলেক্ট করবেন। যে যত বেশি সিস্টেম আপলোড করবেন, যে যত বেশি সিস্টেম বানাবেন, যে যত বেশি টপোলজি নিয়ে কাজ করবেন সে তত বেশি রিসোর্স দিবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা ইভেন যে ক্লায়েন্ট প্যাকটাও এখানে ইনস্টল করে দেবেন। তো আপাতত এতটুকুর মধ্যে কাজ শেষ। আমাদের আজকের ভিডিও মূলত ছিল হচ্ছে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের মধ্যে ইভেনজি ইমুলেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এই সফটওয়্যারটা নেটওয়ার্ক টপোলজি বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য অনেক ভালো একটা সফটওয়্যার, অনেক ভালো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেখানের মধ্যে আমরা নেটওয়ার্ক টপোলজি ক্রিয়েট করে সেখানে প্র্যাকটিস করতে পারবো, রিয়েল ফিল্ডের এনভায়রনমেন্ট, রিয়েল এনভায়রনমেন্টের আমরা ফিলটা পাবো। সো আমাদের কাজ ছিল এটা ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের মধ্যে কীভাবে ইনস্টল করতে হয়, সো আমরা দেখেছি। সো আমাদের নেক্সট পরবর্তী যে ভিডিওগুলো লাইভ ভিডিওগুলো হবে যে ভিএনজির মধ্যে কিভাবে সিসকোর অপারেটিং সিস্টেম, কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম আপলোড করে সেগুলো কনফিগার করব, সেগুলোতে কিভাবে আমরা কাজ করব। সো আমাদের সাথে থাকবেন, আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের উৎসাহ পেলে আমরা এই ফুল সিরিজটা আমরা কমপ্লিট করতে পারবো। সো আজকে এতটুকুই, আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, ভালো থাকার আগে আপনারা একটা জিনিস দেখে নেন যে এই ইভেন্ট যে টপোলজিটা আপনারা কিভাবে ক্লোজ করবেন বা লগ আউট করবেন। যখন আপনারা কাজ শেষ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই বারে যাবেন, বারে যাওয়ার পরে লগ আউট দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা এখান থেকে চাইলে লগ আউট দিতে পারেন, বাট লগ আউট দেওয়ার আগে আপনারা ক্লোজ ল্যাব এটা দিবেন, ক্লোজ ল্যাব। ঠিক আছে, ক্লোজ ল্যাব দিলে সিস্টেম যা আছে তার নিজের মতো করে ক্লোজ হয়ে নিজেকে ক্লোজ করে দেবে। ক্লোজ ল্যাব দিবেন, দেখবেন এরপরে এখানে চলে যাবেন। এখান থেকে যদি আপনি লগ আউট করতে চান, যদি আপনার পিসিতে কেউ কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা নিজের ফাইলটাকে ক্লোজ করে দিয়ে আপনি এখান থেকে সাইন আউট দিয়ে দিবেন। তাহলে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বাই ডিফল্ট। তো এখন এটার কাজ যেহেতু আমার শেষ, এরপর আমার মূল মেশিনে যেতে হবে যদি আমি মূল মেশিনটা বন্ধ করতে চাই। যেহেতু এখন এটা চালু থাকার সত্ত্বে আমার ফিজিক্যাল মেশিন থেকে কোনো না কোনো রিসোর্স সে নিচ্ছে, সো আমার যেহেতু কাজ শেষ আমি কি করব, মূল মেশিনে গিয়ে এখানে এটা শাটডাউন করতে। শাটডাউন কিভাবে করব, এই ইভিএনজি রাইট ক্লিক পাওয়ার, এরপরে এখানে পাওয়ার অফ এটা
দিব না, কখনোই দিব না। বা এখান থেকে রাইট ক্লিক করে বা এখানে ক্লোজ যে অপশন আছে সেই অপশনটাও আমি কখনো ক্লোজ এটা দিয়ে ক্লোজ করব না, কারণ এটাগুলো এমন একটা সিস্টেম যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ল্যাপটপ বা কোনো ডেস্কটপ যখন ফোর্স শাটডাউন করে পাওয়ার বাটন চেপে ধরে, তো সেই ক্ষেত্রে আমাদের মাদারবোর্ড বা আমাদের সিস্টেমের অনেক আপনার সমস্যা হয়। তো ওইটা না হওয়ার জন্য আমরা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে স্ট্যান্ডার্ড ওয়েতে এটা ক্লোজ করব। কিভাবে করব? এখানে জাস্ট লিখবো পাওয়ার অফ এন্টার দিয়ে দেবো। তাহলে সে নিজের মতো করে সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে সে নিজের মতো করে নিজে ক্লোজ হয়ে যাবে, কাজ শেষ আমাদের। সো সবাই আশা করি বুঝতে পেরেছেন আমাদের মূল ভিডিওটা যে যার জন্য ছিল, যেটার জন্য ছিল। আমরা নেক্সট ভিডিওতে বাকি বাকি ইস্যুগুলো নিয়ে কাজ করব এবং আপনারা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অ্যান্ড কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।